থাকার কারণে অনেক দোলাচল, অনেক আশঙ্কার মধ্যে দিয়ে আমরা নির্বাচনের ঘোষণা পেলাম। নির্বাচনের ডেট নিয়ে অপেক্ষা করতে করতে নির্বাচন হবে কিনা, নির্বাচন দেবে কিনা শুনতে 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 এক পর্যায়ে শুনলাম নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচন নাকি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ইতিহাস হবে। সবাই নাকি আনন্দমুখর পরিবেশে নির্বাচনে ভোট দিতে যাব। আপনারা শুনেছেন আনন্দমুখে ভোট দিতে যাওয়ার কি নজির আমরা শুরু করেছি। আমাদের বক্তব্যের কাছে আপনারা শুনেছেন যে বিভিন্ন এলাকায় প্রচার করছেন যে তোমরা যদি আমাদের ভোট না দাও তাহলে তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে, তোমরা আমাদের অবশ্যই ভোট দিতে হবে। এইটা হচ্ছে রাজনৈতিক প্রচারণার ভাষা। কাজে সেখানে রাজনৈতিক প্রচারে যদি এরকম একটা সহিংস ভাষা ব্যবহার করা হয় তাহলে ভোট দিতে গেলে একটু সহিংসতা হবে, ভোটের রেজাল্টের পরে একটু সহিংসতা হবে, সেটা আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি। এইখানে আমার নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন, নির্বাচন কমিশন তো আচরণ বিধি নির্ধারণ করে দিয়েছে, তাহলে এই যে আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে সেখানে তারা কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না? খালি যেখানে হামলা হচ্ছে সেখানে মামলা করলে কেউ তখন একটা পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু এই যে প্রত্যন্ত অঞ্চল জুড়ে দেশ জুড়ে নির্বাচন কেন্দ্র করে আমাদের সংখ্যালঘু ভাইদের প্রতি যে একটা ভীতি সঞ্চার হয়েছে সেই ভীতিকে প্রশমন করবে কে? তাদেরকে ভোটের কেন্দ্রে নিয়ে আসবে কে? এই দায়িত্ব কার? এটা কে জবাব দেবে? অন্তর্বর্তী সরকার আর নির্বাচন কমিশন। যার জবাব দেওয়া দরকার তাকে আমাদের মুখোমুখি আমরা জবাব চাই। এই যে একটা ভীতিকর পরিবেশ তৈরি হচ্ছে, এই ভীতিকর পরিবেশ থেকে মুক্ত করে একটা সুন্দর ভোটের পরিবেশ তৈরি করার জায়গাদের আছে, তারা এগিয়ে আসুন, তারা সেই জায়গা নিয়ে এটা আমরা মানা বলতে চাই। আর একটা কথা আমার কাছে মনে হয় যে নির্বাচনী প্রচারণ আমাদের ডাক্তারদের মধ্যে না গাইনোকোলজিস্ট, রাজনৈতিক দল নিয়ে তারা সব গাইনোকোলজিস্ট হয়ে গেছে। তারা নারী ছাড়া আর কোনো বিষয়ে কথা বলতে পারে এবং নারী বিষয়ে তারা কি বলে? নারীর হাঁটা চলা, নারীর পোশাক, নারীর কর্মঘণ্টা, নারী নেতৃত্বে যাবে কিনা, কিন্তু নারী অধিকারের যে দাবিগুলো আছে দৃঢ় সমাজ নিয়ে কোনো কথা বলেন না, বাল্য বিবাহ নিয়ে কোনো কথা বলেন না, নারীর প্রতি সন্তান নিয়ে কোনো কথা বলেন না। আপনারা নারীর বিষয়ে কথা বলবেন এগুলো বিষয়ে। আমরা আপনাদের কাছে হাজার সালাম, আপনাদের সম্মান আমরা অনেক পেয়েছি, আমরা মর্যাদা চাই, আমরা অধিকার চাই। আমার এই মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য বাল্য বিবাহ বন্ধ করার জন্য আপনি কি করবেন, নির্যাতন বন্ধ করার জন্য আপনি কি করবেন, শিক্ষাসংঘ আপনি প্রত্যাহার করবেন কিনা, এই বিষয়ে আপনার বক্তব্য চাই। নেতৃত্ব কে দেবে? নেতৃত্ব সেই দেয় যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, যার সেরকম সাহস আছে যে সে নেতা দিতে পারে, যে সংকটময় পরিস্থিতির জনগণকে মোকাবেলা করতে পারে, জনগণের আস্থা অর্জন করতে পারে, সে নেতৃত্ব দিতে পারে। সে একজন মহিলাও হতে পারে, সে একজন পুরুষও হতে পারে। কেবলমাত্র পুরুষরাই এই সিদ্ধান্ত নিতে পারে না যে কোনো নারী নেতৃত্ব হতে পারবে না, এই সিদ্ধান্ত নিতে পারে না। আরে আজকে যে সমস্ত কথা বলা হচ্ছে, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন ধরে পড়ে আসছে যে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করবেন না। এটা করার মধ্যে দিয়ে আপনার ধর্মকে কলুষিত করছেন, রাজনীতিকে প্রতিহিংসামরণ করে দিচ্ছেন। কাজে এই জায়গাটাও আমার মনে হয় নির্বাচন কমিশনের দেখা দরকার যে ধর্মের নামে যারা আজকে নারীর প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে, সমাজের ঘৃণা সৃষ্টি করছে, সমাজের বিদ্বেষ সৃষ্টি করছে, তাদের বক্তব্য তারা কিভাবে গ্রহণ করছে আমরা জানতে চাই। নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রশ্ন, অন্তর্বর্তীকালীন শাসন অধ্যায় শেষে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে দেশবাসী একটি নির্বাচনের জন্য একটা অনিশ্চিত অপেক্ষা করছে, একটি অপেক্ষা অনিশ্চয়তায় ভরা। এবং আমাদের যে আশঙ্কা ছিল যে এই নির্বাচনকে কেন্দ্র করে যে অনিশ্চয়তা, যে সহিংসতা, যে অস্থিতিশীলতার যে আশঙ্কা আছে তা মোকাবেলা করার ক্ষেত্রে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন কতটা আন্তরিক, কতটা দায়বদ্ধ এবং কতটা সক্ষম সে বিষয়ে আমাদের মনে আশঙ্কা ছিল। এবং আমাদের আশঙ্কা সত্যি প্রমাণ করে দিয়ে আমরা দেখেছি যে সারা দেশে, আপনারা শুনলেন যে সারা দেশে কিভাবে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে কোনো না কোনো জায়গায় প্রতিদিনই নানাভাবে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে এবং সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় হামলা, সহিংসতার ঘটনা ঘটে চলেছে।
এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত এলাকায় একটা নির্বাচনের প্রাক্কালে একটা ভীতির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এবং সেখানে যেখানে তারা মনে করছে যে গোষ্ঠী মনে করছে যে সে অন্যদের ভোট ব্যাংক সেখানে আছে, সেই ভোট ব্যাংককে তাদের পক্ষে আনার জন্য তারা নানানভাবে এই ভীতিকর পরিবেশের সৃষ্টি করছে এবং তার পাশে নারীর প্রতি সহিংসতা এবং সেখানে এলাকা থেকে উচ্ছেদের ঘটনাটাও এর সঙ্গে জড়িত আছে। আমরা জানি যে এই গোষ্ঠী নারীর মর্যাদা, নারীর অধিকারের বিরুদ্ধে যে তারা সর্বদা সোচ্চার এবং এখনও তারা নানান রকম বয়ান দিয়ে চলেছে। আমরা এদেশের নারী সমাজকে অবশ্যই এই গোষ্ঠী সম্বন্ধে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আমরা জানি যে ৭১-এ যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করেছে, ৭১-এ যারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, ৭১-এ যারা নারী ধর্ষণ, নারী নির্যাতনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল, সেই গোষ্ঠী আজকে আজকে মুখোশ ছেড়ে তারা বেরিয়ে এসেছে, তারা খোলস ছেড়ে তারা আজকে বেরিয়ে এসেছে। তারা নারীর অধিকার, নারীর মর্যাদা, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারীর সামাজিক ক্ষমতায়নের বিরুদ্ধে তারা নানান ধরনের অগ্রহণযোগ্য এবং অসাংবিধানিক বক্তব্য তারা রেখে চলেছে। আমরা জানি যে এই গোষ্ঠী আমরা বারে বারে দেখতে পাচ্ছি যে তারা নানান ধরনের বক্তব্য, বিবৃতি, সাক্ষাৎকারের মধ্যে দিয়ে তারা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে নারীর অধিকার, নারীর মর্যাদা রক্ষার ব্যাপারে তাদের কোনো দায় নেই, তাদের কোনো অঙ্গীকার নেই, তাদের কোনো আগ্রহ নেই। বরঞ্চ তারা সুযোগ পেলেই তারা কিভাবে এতদিনের যে আমাদের নারী আন্দোলনের ফলে নারীর অধিকারের ক্ষেত্রে যে সমস্ত অর্জন অর্জিত হয়েছে, সেই সমস্ত অর্জনকে তারা মুছে ফেলতে দ্বিধা করবে না এবং তারা সুযোগ পেলে তারা চাইবে যে এদেশের নারী সমাজকে, বিশেষ করে শ্রমজীবী নারী সমাজকে তারা তাদের যে শ্রমজীবী নারী সমাজের রুটি রুজির উপরে তারা হাত দিবে। তারা এই দেশের নারী সমাজকে আপাদমস্তক ঢেকে গৃহে অন্তরীণ করে রাখবে। এদেশের নারী সমাজকে তারা মনে করে যে তারা একটা যৌন চাহিদার বিষয়বস্তু, তারা সন্তান জন্মদান, সন্তান লালন পালন এবং গৃহস্থলের কাজই এদেশের নারী সমাজের জন্য নির্দিষ্ট, এই কথা তারা মনে করে এবং তারা সেভাবেই, তারা যদি সুযোগ পায় তারা সেভাবেই তারা বিভিন্ন বক্তৃতা, বয়ান, বিবৃতিতে যে কথা বলছে সেই কাজটা করার জন্য তারা তাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করে চলেছে। এবং আমরা মনে করি যে এই যে তারা নিজেদের ধর্মের নামে ধর্মকে ব্যবহার করে তারা এই দেশের নারী সমাজকে শুধু না, তাদের নিজের দলের নারী সমাজকেও কিন্তু তারা প্রতারিত করে চলেছে এবং তাদেরকে ধর্মের নামে তাদের সম্মোহিত করে রেখেছে এবং তাদের দলের নারী সমাজের বক্তব্য থেকেই আমরা বুঝতে পারি তারা নারীর মর্যাদা রক্ষার জন্য নানান ধরনের বিভ্রান্তিকর বক্তব্য আমরা দেখতে পাচ্ছি যে তারা দিচ্ছে। শুধু তাই নয়, তারা নারীর মর্যাদা রক্ষার জন্য, তারা নিজেদের হাতে আইন তুলে নেওয়ার জন্য তারা কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ধরনের আহ্বান তারা জানাচ্ছে। সুতরাং আমাদের অবশ্যই এই গোষ্ঠীর থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমাদের নারী সমাজকে এবং আমাদের সমাজকে অবশ্যই চিন্তা ভাবনা করে তার যে আসন্ন নির্বাচনে তার যে মূল্যবান ভোটটি, সেই মূল্যবান ভোটটি কার জন্য তারা ব্যবহার করবে সেই কথাটা কিন্তু তাদেরকে চিন্তা করতে হবে। তার মূল্যবান ভোটটি কি নারীর স্বার্থে ব্যবহৃত হবে, নারীর স্বার্থ রক্ষায় ব্যবহৃত হবে, না নারীকে পিছনে ফেলে একটা মধ্যযুগীয় অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যারা প্রচেষ্টায় লিপ্ত থাকবে, যাদের সঙ্গে আবার আমাদের হাতাহাতি যুদ্ধ হবে, সে তাদের জন্য তারা ব্যবহার করবে। এ বিষয়ে আমাদের অবশ্যই সুদৃঢ় অবস্থান নিতে হবে এবং আমাদের সতর্কভাবে আমাদের ভোটটি ব্যবহার করতে হবে এবং আমাদের যেন চিন্তা করতে হবে, সতর্ক থাকতে হবে যে আমরা যেন কোনোভাবে নারী বিদ্বেষী কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি, সে যে দলেরই হোক না কেন, আমরা যেন তার পক্ষে আমার যে ভোটটি, সেই ভোটটি আমরা না দিয়ে থাকি। এবং আমার নির্বাচন কমিশনের কাছে আমার একটি প্রশ্ন, যে শুধু এত সব অভিযোগ যাদের বিরুদ্ধে শুধুমাত্র একটি সরকারকে পতনের আন্দোলনে ছিল বলেই কি তাদের নির্বাচনে অংশগ্রহণের তাদের যোগ্যতা নির্ধারিত হয়েছে? এটা তাদের কাছে আমাদের প্রশ্ন। আমরা আজকে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রাষ্ট্রীয় এবং সামাজিক যে
যে আন্দোলন, সেই আন্দোলন গড়ে তোলার জন্য সামাজিক অঙ্গীকার রাষ্ট্র এবং সামাজিক অঙ্গীকার ব্যক্ত করার জন্য আমরা আবারও দৃঢ় আহ্বান জানাচ্ছি এবং আমাদের নারী সমাজকে, যে কোনো নারী, যে কোনো যাদের কাছে তারা প্রচারপত্র নেই, যে নারীরা শুধুমাত্র প্রচারপত্র বিলির জন্য দায়িত্বপ্রাপ্ত, যে নারীরা কোনো দায়িত্ব সংগঠনের অভ্যন্তরে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না, সেই সমস্ত নারীদের কাছেও আমাদের আহ্বান যে তারা নারীর স্বার্থ রক্ষার জন্য তারা তাদের কাজটি করবেন এবং তারা সেভাবেই তাদের প্রচার চালাবে।